বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধিগুলো মেনে এখন পর্যন্ত সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই জানো যে করোনা ভাইরাস অনেকটা কমতি দিকে প্রতিদিনই একটু কমে আসছে, কিন্তু তোমরা ভুলে যাবে না যে প্রথমবার যখন করোনা ভাইরাস আমাদের এই এসে বিভিন্ন দেশগুলোতে হয়ে আমাদের দেশে এসেছিল, তখন আমরা যে পরিমাণে সাবধান ছিলাম, ভয়ে আতঙ্কে ছিলাম, তখন কিন্তু অনেকটাই প্রথম দিকে অনেক মৃত্যুবরণ করলেও পরবর্তীতে কিন্তু একটা সেই পর্যায়টি একটি আমাদের সাবধানতার কারণেই অনেকটা কমে আসছিল। কিন্তু পরবর্তীতে আমরা অসাবধানতা মানে অনেকটা ড্যাম্পের হয়ে গেছিলাম, এবং সেই কারণেই এই করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আমাদের সারা পৃথিবী জুড়ে এবং আমাদের দেশে এসেও সেটা আমাদের সামনে এসে দেখা দিল, এবং অনেকেই আবার নতুন করে দ্বিতীয় ঢেউয়ের মধ্যে মৃত্যুবরণ করলো, এবং তারা বিভিন্ন আইসোলেশন, তারপরে হচ্ছে আইসিইউতে এবং বাসায় নানানভাবে করেছে। আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীরা তোমরা বুঝতেই পেরেছো যে এখন কমছে বলে আমরা যেন অতীতের কথাটা ভুলে না যাই। প্রথম ঢেউয়ের পরে যে আমরা অসতর্ক হয়েছিলাম সেই কথাটি যেন আমরা ভুলে না যাই, কারণ বারবার ভুলে গেলে হবে না। আমরা অবশ্যই সেই ব্যাপারে সাবধান থাকব। এবং এটা ভাইরাস বাহিত রোগ, তোমরা চতুর্থ জীববিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় কঠিন মানে সহজে কিন্তু এটা রিমুভ হয় না। তো সেজন্য আমরা সবসময় সাবধান থাকব যেন এটা কমে, কিন্তু কমে যাওয়া মানেই কিন্তু আমাদের যে স্বাধীনভাবে চলাফেরা করা তা নয়। তো শিক্ষার্থীরা অবশ্যই এই ব্যাপারে আমরা সাবধান থাকব, সবাই সাবধান থাকব, এবং আল্লাহর কাছে এই রোগ মুক্তির জন্য অবশ্যই আমরা প্রার্থনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে যারা লাইভে উপস্থিত আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সংযুক্ত হতে পারোনি তারা দ্রুত সংযুক্ত হয়ে যাও। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই অবগত আছো আমি জীববিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় প্লান্ট ফিজিওলজি নিয়ে আলোচনা করছিলাম, এবং আজকে আশা করছি এই অধ্যায়টি আমি শেষ করব। যদি আরও ক্লাস পাই তাহলে আমি অবশ্যই চেষ্টা করব যে আর যদি কিছু এমসিকিউ এই অধ্যায়ের বা ছোট প্রশ্ন কিছু থাকে সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করতে, আর যদি ক্লাস না পাওয়া যায় তাহলে আবার পরবর্তীতে অন্য নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আজকে আমি যে গুরুত্বপূর্ণ টপিকটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে, তোমরা জানো যে আমি শ্বসনের উপর ক্লাস নিয়েছি পূর্বের দুইটি ক্লাস। সেই দুটি ক্লাসের মধ্যে শ্বসনের মধ্যে আমি গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি আলোচনা করেছি, ক্রেবস চক্রটি আলোচনা করেছি, আর আজকে যেই টপিকটি আলোচনা করব সেটি হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বিগত বছরের বোর্ডগুলো যদি ফলো করো তাহলে দেখতে পাবে যে সকল বোর্ড 18, বরিশাল 19, কুমিল্লা 19, রাজশাহী 17, এছাড়াও আরও অনেকবার এটি এসেছিল। তো শিক্ষার্থীরা, তোমরা আমাকে ক্লাসটি শুরু করার পূর্বে অবগত করো আমার কথা শোনা যাচ্ছে কিনা, আর বোর্ড স্পষ্ট আছে কিনা। শিক্ষার্থীরা, তাহলে তোমরা আজকে যে টপিকটি আমি আলোচনা করছি তোমরা দেখতে পাচ্ছ। শিক্ষার্থীরা দেখো, সকল বোর্ড 18, বরিশাল 19, সকল বোর্ড 18 বুঝতেই পেরেছ, সব বোর্ডে এসেছিল। তারপরে হচ্ছে বরিশাল 19, কুমিল্লা 19, রাজশাহী 19, এটা হচ্ছে এই রিসেন্ট কিছু বোর্ড। এছাড়াও তার পূর্বের বোর্ডগুলো দেখলেও তোমরা দেখবে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা অনেকবার এসেছিল। আর আমি আজকে পড়িয়ে দেওয়ার পর তোমরা অবশ্যই বন্ধের মধ্যে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ক্রেবস চক্র, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এগুলো খুব গুরুত্ব দিবে এবং বারবার প্র্যাকটিস করবে, কারণ এইগুলো থেকে অনেকবার বোর্ডে বিভিন্নভাবে জ্ঞানমূলক অনুধাবন প্রশ্ন, সিকিউ কোশ্চেনগুলো এসেছিল। তো শিক্ষার্থীরা, এখন তোমরা বলো তো যে শ্বসনটা কি। আমি কিন্তু গত ক্লাসে তারও আগে আমি অনেকবার আলোচনা করেছি। শ্বসনটা কি? শ্বসন হচ্ছে একটি জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায়
স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় এবং এই প্রক্রিয়াটা হচ্ছে উদ্ভিদ প্রাণী উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। তো শিক্ষার্থীরা এই শ্বসন কিন্তু দুই ধরনের, একটা অবাধ শ্বসন, একটা সবাধ শ্বসন। অবাধ শ্বসনটা হচ্ছে বায়ুমণ্ডলের মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না, আর সবাধ শ্বসন হচ্ছে বায়ুমণ্ডলের মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয়। আর এই সবাধ শ্বসনের ক্ষেত্রে বায়ুমণ্ডলে অক্সিজেনের উপস্থিতিতে এবং খাদ্যস্থিত স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়, এবং এখানে যে শর্করা বিভিন্ন রকমের অজৈব ফসফেটগুলো এখানে যুক্ত হয়ে সবাধ শ্বসন প্রক্রিয়ায় শ্বসনিক বস্তুগুলো সম্পূর্ণভাবে জারিত হয়ে অক্সিজেনের বায়ুমণ্ডলে মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে শ্বসনিক বস্তুগুলো সম্পূর্ণভাবে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করে। এটা ছিল সবাধ শ্বসন। আর সবাধ শ্বসনের 3টি প্রক্রিয়া, যা 2টি প্রক্রিয়া পূর্বে আমি আলোচনা করেছি, আর আজকে আমি আলোচনা করব ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো শিক্ষার্থীরা, এখন আসি ইলেকট্রন ট্রান্সপোর্ট বিষয়টা নিয়ে তোমাদের সামনে আমি তুলে ধরছি। তো শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, তো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটি হচ্ছে, এটা কিন্তু আলো এবং অন্ধকার উভয় প্রক্রিয়াতে হয়ে থাকে। এটি উদ্ভিদ, এটি আলো অন্ধকার উভয় প্রক্রিয়াতে এটি হয়ে থাকে, অন্ধকার হয়ে থাকে, এটি মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে হয়ে থাকে। এই শ্বসন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটি মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিটা কোনটা, তোমরা যদি আরেকবার তোমরা লক্ষ্য করো মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টি কোন অংশটা, এই ভাঁজগুলাই হচ্ছে ক্রিস্টি। এই যে এখানে আমরা ভাঁজগুলা দেখতে পাচ্ছি, এই ভাঁজগুলা প্রত্যেকটা ভাঁজই হচ্ছে ক্রিস্টি। তাহলে এই এটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা মাইটোকন্ড্রিয়ার এই ক্রিস্টিতে হয়ে থাকে। উদ্ভিদ প্রাণীর উভয় দেহে ঘটে। এই প্রক্রিয়া আণবিক অক্সিজেনের কিন্তু প্রয়োজন হয়। এই প্রক্রিয়ায় পানি উৎপন্ন হয়। শিক্ষার্থীরা, তোমরা দেখবে প্রক্রিয়াটা আমি যখন ব্যাখ্যা করব তখন বুঝতে পারবে। এই ইলেকট্রন পরিবহনের সময় এটা জারণ বিজনের ফলে শক্তি মুক্ত হয় এবং এর ফলে এটিপি উৎপন্ন হয়। অনেকগুলো এখানে এটিপি উৎপন্ন হয়েছে। তো শিক্ষার্থীরা, এরপরে এই প্রক্রিয়ায় ইলেকট্রন গ্রাহক হচ্ছে অক্সিজেন। বিভিন্নভাবে যে ইলেকট্রনটা গ্রাহক হচ্ছে, গ্রাহকটা হচ্ছে এই অক্সিজেনটা এটাকে গ্রহণ করবে। তো শিক্ষার্থীরা, এরপরে আমি তোমাদেরকে ডিটেলস ব্যাখ্যাতে নিয়ে যাচ্ছি। তো তোমরা বোর্ডের যে চিত্রটি আছে সেটি একটু ভালোভাবে লক্ষ্য করো। তো আমি তোমাদেরকে স্পষ্ট করার জন্য কাছে নিয়ে দিচ্ছি। তোমরা লক্ষ্য করো শিক্ষার্থীরা, এইখানে যে বোর্ডের মধ্যে দেখো তোমরা, আচ্ছা শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটি তো মাইটোকন্ড্রিয়ার ভিতরের মেমব্রেনের গায়ে সংযুক্ত। যে আমি আবারও দেখাচ্ছি, তোমরা মাইটোকন্ড্রিয়াটার সাথে মিলিয়ে যদি তোমরা পড়ো, অবশ্যই আশা করছি তোমরা পারবে। দেখো যে মাইটোকন্ড্রিয়াটা দেখতে পাচ্ছ, এই মাইটোকন্ড্রিয়ানের ভিতর মেমব্রেনের গায়ে সংযুক্ত যে ট্রান্সপোর্ট প্রোটিন আছে, সেই প্রোটিনের সমন্বয়ে গঠিত ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এই কার্যটা সম্পন্ন করে। আর এই পর্যায়টাকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ট্রান্সপোর্ট চেইন অথবা রেসপিরেটরি চেইন, অথবা সংক্ষেপে এটার অনেকগুলো নাম আছে, তোমরা নামগুলো লিখে রাখো। এটাকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এটার অনেকগুলো নাম আছে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এটা অনেকভাবে আসতে পারে, জানা রাখা দরকার। এটার নাম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তারপরে হচ্ছে এটাকে বলা হয়, এটাকে রেসপিরেটরি চেইনও বলা হয়। রেসপিরেটরি চেইন দ্রুত লিখে ফেলো, এটার অনেকগুলো নাম আছে। তারপরে হচ্ছে শ্বসনিক শৃঙ্খল অথবা এটাকে আমরা বলতে পারি অক্সিডেটিভ ফসফোরাইলেশন অথবা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, সংক্ষেপে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অথবা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের সি। এটার একাধিক নাম আছে।
শিক্ষার্থীরা তোমরা এই নামগুলো তোমরা অবশ্যই খেয়াল রাখবে, কারণ এখানে এই প্রক্রিয়াটা যখন আসবে তখন কিন্তু যে কোনো একটা নাম দিয়ে আসলে যেন তোমরা ধরতে পারো। এটার নাম ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, রেসপিরেটরি চেইন, শ্বসনিক শৃঙ্খল, অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন, অথবা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইটিসি, অথবা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, অথবা ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, সংক্ষেপে ইটিএস। তো শিক্ষার্থীরা এখন দেখো এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটি কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন তার নাম আমাদেরকে অবশ্যই জেনে রাখা দরকার। তো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কোন বিজ্ঞানী কত সালে আবিষ্কার করেছেন, ব্যাখ্যা করেছেন সুন্দর চমৎকারভাবে, তার নামটা আমরা একটু জেনে নিই। তো তোমরা অবশ্যই এমসিকিউর জন্য এবং পরবর্তীতে বিভিন্ন অ্যাডমিশন টেস্টের সময় তোমাদের লাগবে, সেই হিসাবেও তোমরা এটাকে গুরুত্ব দিবে। তো 1880 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ম্যাকমোন 1880 খ্রিস্টাব্দে এই বিজ্ঞানী ম্যাকমোন 1880 খ্রিস্টাব্দে শ্বসন প্রক্রিয়ার এই পদ্ধতি আবিষ্কার করেন। তো শ্বসন প্রক্রিয়ার মধ্যে এই প্রক্রিয়াটি যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের যে হয় সেই প্রক্রিয়াটি বিজ্ঞানী ম্যাকমোন 1880 খ্রিস্টাব্দে এটাকে চমৎকারভাবে ব্যাখ্যা করেন। তো তো তার ব্যাখ্যা অনুসারে আমরা যদি দেখি যে সবাত শ্বসনের যে অংশে NADH, শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো এখানে তোমরা দেখো যে সবাত শ্বসন, এটা সম্পূর্ণ প্রক্রিয়াটা সবাত শ্বসনের যে প্রক্রিয়ায় NADH, এই NADH অথবা NADH2 অথবা NADPH2 অথবা FADH2 এবং FADH2 থেকে ইলেকট্রন কতিপয় বাহকের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং ইলেকট্রনের এই প্রবাহর কারণে ATP এইভাবে, এবং এই ইলেকট্রন এই বাহকের কারণে ATP উৎপন্ন হয় এবং সর্বশেষে গিয়ে পানি উৎপন্ন হয় তো তাকেই বলা হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্র বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো শিক্ষার্থীরা এখন তো বুঝতে পেরেছো কেন এটাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বলা হচ্ছে। তো এখন তোমরা লক্ষ্য করো ইলেকট্রন স্থানান্তরের সময় এই সবাত শ্বসনের এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা কিন্তু সবাত শ্বসনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। কারণ দেখো সবাত শ্বসনের এই পর্যায়ে কতগুলো সাইটোক্রোম এনজাইম দেখতে পাচ্ছ, সাইটোক্রোম B, সাইটোক্রোম C, সাইটোক্রোম A, সাইটোক্রোম A3। তাহলে সবাত শ্বসনের এই পর্যায়ে অনেকগুলো সাইটোক্রোম এনজাইম পর্যায়ক্রমিক রাসায়নিক বিক্রিয়ার ফলে ইলেকট্রন সাইটোক্রোমের এক অণু থেকে অন্য সাইটোক্রোম অণুতে স্থানান্তরিত হয়। শিক্ষার্থীরা লক্ষ্য করো এখন এই NADH2, FADH2 বা NADPH2 এটা কোথা থেকে এসছে সেটা জানার জন্য তোমাদের অবশ্যই মনে আছে আমি তোমাদেরকে ক্রেবস চক্র, তারপরে হচ্ছে গ্লাইকোলাইসিস চক্র তোমাদেরকে যে আমি ব্যাখ্যা করেছিলাম, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে NADPH2, NADH2 এবং FADH2 এগুলো উৎপন্ন হয়েছিল। এটা হচ্ছে তার তৃতীয় পর্যায়। তাহলে ক্রেবস চক্র এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়া উৎপন্ন সেই NADH2, তারপর হচ্ছে NADPH2 এবং FADH2 এইগুলো উৎপন্ন হয় যে এই উৎপন্ন হওয়া এইগুলো হচ্ছে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে এরা কি করছে, এইগুলো বিজারিত হয়ে এরা এই প্রক্রিয়ায় উৎপন্ন হয় এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়া যে উৎপন্ন হয় তারা এই প্রক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে কি করছে, এরা
এরা বিজারিত অবস্থায় এই বিজারিত অবস্থা থেকে জারিত হচ্ছে। তাহলে দেখো শিক্ষার্থীরা, তাহলে উৎপন্ন এই বস্তুগুলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে বিজারিত থেকে জারিত হচ্ছে এবং জারিত হয়ে NADH2 NADPH2 এবং FADH2গুলো হচ্ছে কি NADH NADP এবং FAD তে পরিণত হচ্ছে জারিত হয়ে। তো ইলেকট্রন স্থানান্তরের সময় যে শক্তিটা নির্গত হচ্ছে, এই ইলেকট্রনটা স্থানান্তরের সময় যে শক্তিটা নির্গত হচ্ছে সেই শক্তিটা এডিপি এবং একটি অজৈব ফসফেটের সাথে মিলিত হয়ে এটিপি তৈরি করছে। তোমরা দেখতেই পাচ্ছ এই এডিপি একটি অজৈব ফসফেটের সাথে মিলিত হয়ে একটি এটিপি উৎপন্ন করছে এবং এই এডিপিকে, তাই আমরা দেখতে পাচ্ছি যে এটিপিকে এই এটিপিতে রূপান্তরিত করছে। তো এই যে রূপান্তরিত করছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে NADH2 এবং FADH2 এর হাইড্রোজেন গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের মধ্যে সরাসরি অক্সিজেনের সাথে এরা মিলিত হতে পারে না। তাহলে যেহেতু এরা সরাসরি গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের মধ্যে সরাসরি NADH2 এবং FADH2 সরাসরি যেহেতু তাদের সাথে মিলিত হতে পারে না, তো কী হয় পারে না, সেজন্য কী করেছে এই দুটি যৌগিক পদার্থ এই সাইটোক্রোম চেইনের মাধ্যমে এরা কি করছে প্রবাহিত হয়ে NADH এবং NADH এবং NAD এবং FAD এই FAD-তে পরিণত হয় এবং তারা পরবর্তীতে হাইড্রোজেন গ্রহণ করতেও সক্ষম হয়। এই পরবর্তীতে হাইড্রোজেনটাকে গ্রহণ করার ক্ষেত্রে সক্ষম হয়ে ওঠে। তো আমি এখন এই বিক্রিয়াটির মাধ্যমে কিভাবে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটি সম্পন্ন হয়েছে এবং ইলেকট্রনটা মুক্ত হয়ে বায়ুমণ্ডলের মুক্ত অক্সিজেনের সাথে মিলিত হয়ে এবং এই প্রোটনটা এবং ইলেকট্রন এবং বায়ুমণ্ডলের অক্সিজেনের সাথে মিলিত হয়ে সর্বোপরি পানি উৎপন্ন করেছে, সেটাই হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মূল বিষয়। আমি সেটা তোমাদের সামনে এখন তুলে ধরছি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, প্রথমে NADH2 এবং অথবা NADPH2 এটা হচ্ছে যে হাইড্রোজেনটা ত্যাগ করে, এই দুটি যে হাইড্রোজেন ত্যাগ করে সেই পরিত্যক্ত হাইড্রোজেন FAD গ্রহণ করে। শিক্ষার্থীরা তোমরা, আমি আবারও বলছি, প্রথমে NADH2 অথবা FADH2 থেকে যে হাইড্রোজেনটা ত্যাগ করে সেটি কিন্তু FAD সেটাকে গ্রহণ করে এবং যে হাইড্রোজেনটা ত্যাগ করে সেই পরিত্যক্ত হাইড্রোজেনটা FAD গ্রহণ করার ফলে সেটা FADH2-তে পরিণত হচ্ছে। এই প্রক্রিয়ায় এক অণু ADP একটি কী করছে, এই প্রক্রিয়ায় এক অণু ADP নির্গত শক্তি গ্রহণ করে, এক অণু অজৈব ফসফেট গ্রহণ করে FADH2-তে। এখানে দেখো, আমি আবারও বলছি, এই প্রক্রিয়ায় ADP নির্গত শক্তি গ্রহণ করে এবং এক অণু অজৈব ফসফেটের সাথে মিলিত হয়ে একটি ATP অণু উৎপন্ন করে। পরবর্তী বিক্রিয়ায় FADH2 থেকে দুই অণু হাইড্রোজেন পরিত্যক্ত হচ্ছে। এই দুই অণু হাইড্রোজেন অণু মানে অর্থাৎ দুইটি প্রোটন যাকে বলছে, এই দুইটি প্রোটন এবং দুই অণু উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন ইলেকট্রনে পরিণত হচ্ছে। এই দুই অণু হাইড্রোজেনটা পরবর্তীতে তারা কি করছে, উচ্চ শক্তি সম্পন্ন দুইটি ইলেকট্রনে পরিবর্তিত হচ্ছে। এই ইলেকট্রন অণুটা সাইটোক্রোম বি এর মধ্য থেকে, আমি আবারও বলছি, এই প্রোটনটা উচ্চ শক্তি সম্পন্ন দুটি ইলেকট্রনে পরিণত হয়েছে এবং এই ইলেকট্রনটা পরবর্তীতে কী করছে, সাইটোক্রোম বিতে এটা স্থানান্তরিত হচ্ছে, সাইটোক্রোম বি মধ্যে স্থানান্তরিত হচ্ছে এবং সেখানে স্থানান্তরিত হয়ে তাকে বিজারিত করছে এবং বিজারিত সাইটোক্রোম বি, এই বিজারিত সাইটোক্রোম বি ইলেকট্রনকে আবার সাইটোক্রোম এই সিতে স্থানান্তরিত করেছে। এই বিজারিত সাইটোক্রোম বি সেই ইলেকট্রনটাকে আবার সাইটোক্রোম এই সি এর মধ্যে এটা সাইটোক্রোম সি এর মধ্যে সেটাকে স্থানান্তরিত করছে এবং এই স্থানান্তর করার সময় কিছু শক্তি এখান থেকে নির্গত হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, সাইটোক্রোম বি থেকে ইলেকট্রনটাকে যখন সাইটোক্রোম সিতে স্থানান্তরিত করছে তখন এখানে কিছু শক্তি এখানে নির্গত হয়েছে। এই শক্তিটা
এই শক্তি আবার এটিপি সাথে একটি অজৈব ফসফেট মিলিত হয়ে এখানে এক অণু এটিপি উৎপন্ন করেছে। তো শিক্ষার্থীরা এই শক্তিটা এটিপি এর সাথে একটি অজৈব এই শক্তিটা এটিপির সাথে একটি অজৈব ফসফেটকে যুক্ত করে একটি এটিপি উৎপন্ন করে। পরবর্তীতে কি করেছে, এই ইলেকট্রনটি আবার সাইটোক্রোম সি থেকে সাইটোক্রোম এতে এটা স্থানান্তরিত হয় এবং সাইটোক্রোম এর পরেও পরবর্তীতে আবার ইলেকট্রনটি সাইটোক্রোম এ থেকে সাইটোক্রোম A3তে স্থানান্তরিত হয়। তাহলে শিক্ষার্থীরা দেখতে পেরেছো কিভাবে পর্যায়ক্রমে ইলেকট্রনটা এক সাইটোক্রোমের থেকে আরেকটি কোষের মধ্যে প্রবেশ করছে এবং এইভাবে প্রবেশ করার পরে A3তে প্রবেশ করে এবং সেখানে গিয়ে এক অণু A3তে যখন সাইটোক্রোম A3তে যখন প্রবেশ করে এবং সেইখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি সেখানে আবার একটি এটিপি একটি অজৈব ফসফেটের সাথে মিলিত হয়ে আরেকটি উচ্চ শক্তি সম্পন্ন এটিপি উৎপন্ন করেছে এই পর্যায়ে গিয়ে। শিক্ষার্থীরা সব শেষে ইলেকট্রন এই লাস্টে এইটাই তো শেষ ধাপ, সাইটোক্রোম A3 হচ্ছে লাস্ট ধাপ। এখানে এসে শেষ পর্যন্ত এই ইলেকট্রনটা পরবর্তীতে লাস্টে কি করলো, শেষ পর্যন্ত এই ইলেকট্রনটা সবশেষে ইলেকট্রন দুটি অক্সিজেনের সাথে বায়ুমণ্ডলের মুক্ত অক্সিজেনের সাথে এই ইলেকট্রনটা মিলিত হয়েছে এবং এখানে যে এবং প্রোটন একই সময়ে প্রোটন দুটিও রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এই একই সাথে এই প্রোটনটাও রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং এই ইলেকট্রন বায়ুমণ্ডলের মুক্ত অক্সিজেন এবং এই প্রোটনটা একত্রে মিলিত হয়ে এক অণু পানি উৎপন্ন করে। তো শিক্ষার্থীরা এখন লক্ষ্য করো, এই যে পানি উৎপন্ন করলো, তো আমি বিক্রিয়াটি তোমাদেরকে একটু দেখাচ্ছি যে কিভাবে পানিটা উৎপন্ন হলো সাইটোক্রোম অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে পানি উৎপন্ন করাটাই হচ্ছে এখানকার মূল বিক্রিয়া। তাহলে দেখো দুই অণু এই প্রোটন এবং বায়ুমণ্ডলের মুক্ত হাফ অণু এই অক্সিজেন তারপরে দেখো এবং দুটি ইলেকট্রন এই সাইটোক্রোম লাস্ট পর্যায়ে যে ইলেকট্রনটা এখান থেকে মুক্ত হয়ে ইলেকট্রনটা সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ এবং সাইটোক্রোম A3তে যে ইলেকট্রনটা স্থানান্তর হলো, লাস্ট ধাপটা হলো সাইটোক্রোম A3। সেই ইলেকট্রনটা এবার বিক্রিয়া করে কি উৎপন্ন করলো, পানি, এক অণু পানি উৎপন্ন করলো। এই যে এক অণু পানি উৎপন্ন করলো, এইটাই ছিল ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম মূল বিষয়। এখন শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এই যে সুতরাং আমরা কি বলতে পারি যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে অক্সিজেনটাই হচ্ছে এখানে মেইন, কারণ এই অক্সিজেনই হচ্ছে ইলেকট্রন গ্রহণের সর্বগ্রহীতা। কারণ এই যে ইলেকট্রনটা পর্যায়ক্রমে সাইটোক্রোম বি থেকে সাইটোক্রোম সি, তারপরে সাইটোক্রোম এ এবং সাইটোক্রোম A3তে যাওয়ার পরে কিন্তু সে আর কোনো সাইটোক্রোমের আর কোনো ধাপ নেই। পরবর্তীতে এই ইলেকট্রনটাকে শেষ পর্যন্ত কে গ্রহণ করলো, বায়ুমণ্ডলের মুক্ত অক্সিজেন। তাহলে এই অক্সিজেনকে আমরা বলতে পারি ইলেকট্রনের গ্রহণের, এটা হচ্ছে এই বায়ুমণ্ডলের এই অক্সিজেনটাই হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের এই অক্সিজেন ইলেকট্রনের সর্বশেষ গ্রহীতা। এই অক্সিজেনটা তাহলে কোথা থেকে আসছে, আমি তোমাদেরকে বারবারই বলছি বায়ুমণ্ডলের এটা মুক্ত অক্সিজেন এবং এই অক্সিজেনটা কিন্তু শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে, এই অক্সিজেনটা বায়ুমণ্ডলের মুক্ত অক্সিজেন এবং এই অক্সিজেনটি পত্ররন্ধ্রের অর্থাৎ পাতার যে স্টোমাটা আছে সেই স্টোমাটা দিয়ে কোষের মধ্যে প্রবেশ করে থাকে এই অক্সিজেনটা। তো শিক্ষার্থীরা দেখো, ইলেকট্রন স্থানান্তরকালে NADH এবং NADH2 বা NADPH2 হচ্ছে তিনটি এবং প্রতি FADH2 হতে দুটি ATP উৎপন্ন হয়। তাহলে তোমরা এই ফলাফলটা লিখে রাখো যে এখানে শক্তি উৎপাদনের ফলাফলটা তোমরা একটু লিখে রাখো যে ইলেকট্রন স্থানান্তরকালে দ্রুত লিখে ফেলো, সময় কম। ইলেকট্রন স্থানান্তরকালে এই ইলেকট্রনটা স্থানান্তরকালে প্রতি NADH প্লাস হাইড্রোজেন আয়ন এবং অথবা
NADPH অথবা এখানে লিখে দিচ্ছি আমি NADPH প্লাস হাইড্রোজেন আয়ন হতে তিনটি ATP এবং FADH2 হতে দুটি, এবং এই FADH2 হতে দুটি ATP শক্তি আর কি ATP উৎপন্ন হয় এটা তোমরা মনে রাখবে, এটা বিশেষভাবে মনে রাখবে। তাহলে শিক্ষার্থীরা দেখো, এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের ফলাফলটা আমরা কি দেখতে পেলাম? এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে আমরা দেখতে পেলাম যে এই NADPH বা NADPH2 এই DPH2 আমরা একসাথে বলতে পারি NADPH2 বা NADP, এখানে দেখো NADPH2 হতে তিনটি ATP আর FADH2 থেকে দুটি ATP, অর্থাৎ NADH2 বা NADPH2 হতে মোট তিনটি ATP উৎপন্ন হয়। আর অন্যদিকে FADH2 হতে দুটি ATP অর্থাৎ শক্তি উৎপন্ন হয়। তাহলে শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পেলাম তিনটি হচ্ছে NADH2 বা NADPH2 হতে তিনটি ATP উৎপন্ন হয় আর FADH2 হতে দুটি ATP উৎপন্ন হয়। তাহলে টোটাল উৎপন্ন হলো মোট 5টি ATP। তাহলে এটা হচ্ছে এই প্রক্রিয়ার ফলাফল। তো শিক্ষার্থীরা, আমরা আরেকটু জেনে নেওয়া দরকার যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা প্রয়োজন কি আমাদের একটা উদ্ভিদের ক্ষেত্রে অর্থাৎ কোষের জীবের ক্ষেত্রে। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের গুরুত্বটা আমাদের একটু অবশ্যই জেনে রাখা দরকার। আমি বোর্ডটা মুছে দিচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের গুরুত্ব। আর অল্প একটু তোমরা দেখে নাও ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে অক্সিজেনের প্রয়োজনীয়তা কী। তো এই যে অক্সিজেনটা আমরা দেখতে পাচ্ছি, এই যে অক্সিজেনটা, এই অক্সিজেন প্রয়োজনটা কী? তাহলে প্রশ্ন একটা আসতে পারে যে অনুধাবনের জন্য 2 নম্বরের জন্য একটা প্রশ্ন আসতে পারে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে অক্সিজেনের কি প্রয়োজন আছে, সেটা একটা জ্ঞানমূলক অনুধাবন হিসেবে আসতে পারে। তাহলে তোমরা একটু প্রশ্নটি একটু লিখে নাও, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন অথবা ইলেকট্রন একই জিনিস, এটাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনও বলা যায়, তখন ETC হবে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হলে S হবে। এতে অক্সিজেনের প্রয়োজনীয়তা বর্ণনা করো বা প্রয়োজনীয়তা কি ব্যাখ্যা করো, বর্ণনা করো অথবা ব্যাখ্যা করো। আচ্ছা, এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে এই অক্সিজেনটা কেন প্রয়োজন সেই বিষয়ে তোমাদেরকে একটু বুঝে নিতে হবে যে এইটা কী জন্য প্রয়োজন। তো সবাত শ্বসনের সব পর্যায়ে কিন্তু অক্সিজেনের প্রয়োজন হয় না, তোমরা মনে রাখবে। সবাত শ্বসনের ক্ষেত্রে সব সময় ওই অক্সিজেনের যে প্রয়োজন হবে তা না, কিন্তু অক্সিজেনের সবাত শ্বসন মানে যে সব ক্ষেত্রে অক্সিজেনের প্রয়োজন হবে তা না। তো কেবলমাত্র ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমেই অক্সিজেনের এটার প্রয়োজন হয়ে থাকে। তো সবাত শ্বসন প্রক্রিয়া তোমাদেরকে আমি আরও ব্যাখ্যা করেছি, সেখানে অক্সিজেনের যে প্রয়োজন হবে তা না, কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের প্রক্রিয়াটি যদি সম্পন্ন করতে হয় সেখানে অবশ্যই অক্সিজেনের প্রয়োজন হবে। তাহলে দেখো শিক্ষার্থীরা, এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে শেষে যে অর্থাৎ শেষ পর্যায়ে যে সাইটোক্রোম A3 সেখানে যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রন হতে A3 ক্ষেত্রে হতে মুক্ত ইলেকট্রনটা কে গ্রহণ করেছিল? সেই মুক্ত ইলেকট্রনটাকে গ্রহণ করেছিল অক্সিজেন। তাহলে এই অক্সিজেনটাই কেবলমাত্র সাইটোক্রোম C3 এর মধ্যে যে ইলেকট্রনটা ছিল সেটাকে গ্রহণ করার শেষ পর্যায়ে হলো এই অক্সিজেনটা গ্রহণ করেছে। এবং এ সময় বায়ুমণ্ডলের যে হাফ অণু অক্সিজেন একটি ইলেকট্রনের সাথে দুটি ইলেকট্রনের সাথে ইলেকট্রন এবং ম্যাট্রিক্সের এবং মাইটোকন্ড্রিয়ার যে ম্যাট্রিক্স আছে সেই ম্যাট্রিক্সের মধ্যে থেকে দুটি প্রোটন গ্রহণ করে, সেই ম্যাট্রিক্স থেকে দুটি প্রোটন গ্রহণ করে এখানে পানি উৎপন্ন করেছে। এই পানিটা
উৎপন্ন করেছে। তাহলে শিক্ষার্থীরা দেখো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের কারণেই সেই এক অণু পানি সেখানে উৎপন্ন হলো। এখন কোষের যদি তোমরা এখানে এটা চিত্রটা লক্ষ্য করো, তো এইখানে আমি যদি তোমাদের ব্যাখ্যা করি তাহলে দেখো যে এখানে যদি বলি যে কোষের মধ্যে অর্থাৎ কোষে যদি অক্সিজেনের অভাব হয়, আমাদের প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে অক্সিজেনের প্রয়োজনীয়তা কি। এখন খেয়াল করো, যদি অক্সিজেনের অভাব হয় তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের এটা ইলেকট্রনের শেষ বাহক সাইটোক্রোম এসি সাইটোক্রোম A3 থেকে ইলেকট্রন গ্রহণ করার আর কোনো উপায় থাকে না। তাহলে সাইটোক্রোম A3 ইলেকট্রন মুক্ত করতে পারবে না। ফলে কি হবে? সাইটোক্রোম A3 পরবর্তী বাহক থেকে ইলেকট্রন গ্রহণের ক্ষমতাটাও হারাবে। তো এভাবে যদি পেছনের সবগুলো বাহকই ভারাক্রান্ত হয়ে পড়ে তাহলে কি হবে? এক সময় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটির পরে ক্রেবস চক্র, তারপরে হচ্ছে পাইরুভিক অ্যাসিডের যে অক্সিডেশন এবং সর্বশেষ সেই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি, সবগুলো ধাপ পর্যায়ক্রমে বন্ধ হয়ে আসবে। তাহলে এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলো সব বন্ধ হয়ে আসবে যদি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে এই অক্সিজেনটা মাধ্যমে গ্রহণ এবং ইলেকট্রন অক্সিজেন বায়ু এবং প্রোটিনের মাধ্যমে যদি পানিটা উৎপন্ন না হয়। তাহলে শিক্ষার্থীরা দেখো, তাহলে যদি বন্ধ হয়ে যায় তাহলে কোষ কি করবে? কোষ তার গঠন এবং তার যে দেহের যে বিভিন্ন কার্যাবলীগুলো আছে সেই চালিয়ে যাওয়ার মতো যে শক্তির প্রয়োজন, সেই শক্তিগুলা কিন্তু এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে আমরা বিভিন্নভাবে 5টি AITP উৎপন্ন হতে দেখেছি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে। তাহলে প্রতিটা জীব যে তাদের দেহের যে শক্তি উৎপন্ন হয়, তাহলে তাদের কোষের গঠন কার্যাবলী চালিয়ে যাওয়ার মতো যে শক্তি, সেই শক্তিটা ATP থেকে যদি না পায়, তাহলে ATP এই শক্তিটা যদি না পায় তাহলে কিন্তু প্রতিটা কোষ কিন্তু মারা যাবে। আমি তোমাদেরকে আবারও বলছি, তোমাদেরকে আমি হিসাবটা দেখিয়েছি যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে 5টি ATP উৎপন্ন হয়, এগুলো শক্তি। এখন যদি এখানে শক্তিগুলো উৎপন্ন না হয় তাহলে কি হবে? তাহলে কোষ এই শক্তির অভাবে মারা যাবে, অর্থাৎ জীবের মৃত্যু হবে। তাহলে শিক্ষার্থীরা দেখো, এখন আমরা যদি এরপরে যদি দেখি, খেয়াল করি যে অক্সিজেনের অভাব হলে আমাদের পেশি কোষগুলো ল্যাকটিক অ্যাসিডগুলো ফার্মেন্টেশন প্রক্রিয়ায় এই ATP সীমিত উৎপাদন করবে, কিন্তু প্রয়োজনীয় এনজাইম না থাকায় আমাদের ব্রেন এবং অন্যান্য স্নায়ু কোষগুলো তা করতে পারবে না। ফলে অক্সিজেনের অভাব হলে আমাদের কি হবে? প্রথমেই আমাদের যে স্নায়ু কোষ আছে সেই স্নায়ু কোষগুলোর মৃত্যু হবে, অর্থাৎ জীবের এক বিরাট একটি ধস নামবে, অর্থাৎ জীবের মৃত্যু হবে। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো আশা করছি তোমরা যদি না বুঝো তাহলে আবার ক্লাসটি দেখে নেবে এবং একাধিক বই পড়বে, এবং বই যদি বেশি বই পড়ো তাহলে তোমাদের আমি যা পড়েছি সেটা সহজে ধরতে পারবে। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থাকবে এবং এই অধ্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা আমাকে প্রায় মেসেজ করতে এবং বলতে যে উদ্ভিদ বিজ্ঞানের যে অর্থাৎ জীববিজ্ঞান প্রথম পত্রের 9ম অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, কিন্তু এটি আমাদের তাড়াতাড়ি শেষ করা দরকার। তো আমরা কিন্তু সেটা সব শেষ হয়ে গেল আজকে অধ্যায়টি। তো যদি তারপরেও আমি আবারও ক্লাস পাই তাহলে এই অধ্যায়ে যে বিভিন্ন MCQ জ্ঞানমূলক অনুধাবন নিয়ে আমি আলোচনা করব। যদি কিছু বাদ পড়ে থাকে তোমরা আমাকে জানাবে, আমি সেটি নিয়েও আলোচনা করব। আর তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, এবং যা পড়েছি বারবার বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আজকে যেটি পড়েছি তোমরা দেখেছো বিভিন্ন বোর্ডে আসছে, এবং এটি শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত। বারবার প্র্যাকটিস করবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের টপিকটি ছিল। তো তোমরা না বুঝলে দেখে নিবে, আবার বারবার প্র্যাকটিস করলে অবশ্যই পারবে না এমন কিছু নাই। তো শিক্ষার্থীরা, তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিয়ম মেনে চলাফেরা করবে। সম্পূর্ণ বেশিরভাগ সময় পড়া টেবিলে থাকবে, আর বেশি রোজা নেই, রোজা প্রায় শেষের দিকে। তো সবাই সবার জন্য দোয়া করবে। এই তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় টানছি। আল্লাহ হাফেজ।